সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহীদের স্বপ্নের দেশ গড়তে নির্বাচনের বিকল্প নেই। কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে তারেক রহমান। স্বৈরাচারের দোসরদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতারা। নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। পোশাক শিল্পে আবারও অস্থিরতা। দিনভর শ্রমিক বিক্ষোভের জেরে সাভার ও গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা। শিল্প এলাকায় নিরাপত্তা জোরদার। কাল থেকে প্রতিদিন বাসে হাফ পাস পাবেন শিক্ষার্থীরা। ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত সব মেট্রোপলিটন শহরে মিলবে সুবিধা। খুশি অভিভাবকরাও। বাঁচানো গেল না আন্দোলনে বগুড়ায় গুলিবিদ্ধ শিশু জুনায়েদ ইসলাম রাতুলকে। ৪৯ দিন পর ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে মৃত্যু হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে প্রথম জানাজা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, জুলাই বিপ্লবে গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ৫ আগস্ট সকালে বোনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় রাতুল। মিছিল নিয়ে ঝাউতলার কাছে পৌঁছালে পুলিশের গুলিতে আহত হয় সে। রাতুলের মাথায় 4টি ছররা গুলি লাগে। গুরুতর অবস্থায় রাতুলকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় রাতুলের জানাজা। এতে অংশ নেন আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন রাতুলের চিকিৎসকও। জানান রাতুলের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতা। নাভির উপর থেকে সমস্ত জায়গায় তার আঘাত, স্পেশালি ব্রেন। একটা ব্রেনের একটা অংশ খুলিটা উড়ে গেছে গুলি দিয়ে। গুলি করার মধ্য দিয়ে একটা খুলি উড়ে গেছে, উড়ে গিয়ে ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে গেছে। তারপরেও ভালো হয়েছে সে। আর কিছু গুলি, সাররা গুলি যেটা বলি আমরা, ছোট ছোট পিলেট জাতীয় যে গুলিগুলো, এগুলো তার ডান পাশে বাম পাশে মানে বুকের মানে চারপাশে ঝাঁঝরা বলা যায়, কয়েক শত হাজার পার হয়ে যাবে, এরকমও হতে পারে। পেশেন্ট ডেভেলপও হয়েছে, উন্নতিও হয়েছে, কিন্তু লাস্ট পর্যায়ে আমরা আসলে 48 দিন পরে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, জুলাই বিপ্লবে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করেই ঘরে ফিরবেন তারা। একজন মা যখন তার সন্তানের লাশ দেখে এবং সেই লাশ যখন তার বহন করতে হয়, এর চেয়ে বেদনা আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। একটা শহীদের বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পাশে থাকবে। জানাজা শেষে রাতুলকে বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় বগুড়ার উদ্দেশ্যে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবে ছোট্ট রাতুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার পর এপিসি থেকে ফেলে দেওয়ার ঘটনায় অভিযোগ দাখিল হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ৭৮ জনকে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুমের সব ঘটনা তদন্ত চেয়ে শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। কোনোরকম মানবিকতা প্রদর্শন না করে একটা জড়বস্তুর মতো তাকে এক হাত দিয়ে টেনে তুলে এপিসের থেকে রাস্তার উপরে ছেড়ে দেওয়া হয় এবং আরও কিছুক্ষণ পরে এসে তাকে দুজন পুলিশ আবার চ্যাংদালা করে ডিভাইডারের এই পাশ থেকে ওই পাশে তাকে নিক্ষেপ করে। এর মধ্যে তারা বলে যে চাইনিজ রাইফেল দিয়ে তাকে গুলি করো। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম, অপহরণ, নির্যাতনের অভিযোগে আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ২৫ জনকে। অভিযোগকারী ব্যবসায়ী জানান, ডিবি হেফাজতে 10 দিন গুম করে রাখা হয় তাকে, করা হয় অমানবিক নির্যাতন। আমাকে কালো টুপি পরিয়ে এবং হাত বেঁধে, হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 30টি অভিযোগ জমা পড়ল। আর ছাত্র জনতার আন্দোলনে হত্যা, গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় 200টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব হত্যার সুবিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় সরকার। এজন্য আইন সংশোধনে 8 দফা প্রস্তাব আইন মন্ত্রণালয়ের। বিশেষজ্ঞ সহ সবার মতামত নিয়ে আন্তর্জাতিক মানের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় এ কথা জানান উপদেষ্টা।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হয়। আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকা উচিত। এ সময় প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাব দেন বিশিষ্টজনেরা। আমরা আশা করব আমরা স্বচ্ছ একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে পারবো। যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি, সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ। আমরা কি লাস্ট ঘটনাগুলোকে ওয়ার বলেছি কিনা? ওয়ার না বললে তো আমরা কনস্টিটিউশনাল প্রোটেকশন আইনে পাবো না। আমরা লেটেস্ট ইন্টারন্যাশনাল ল ফলো করার চেষ্টা করছি, রাইট? পলিটিক্যাল পার্টি ব্যানিং হয়েছে কবে? লেটেস্ট কোন ইন্টারন্যাশনাল লতে আপনি পাবেন না, এটা খুঁজে পাবেন সেই নিউরেমবার্গে আমলে। এটা করার অন্য জায়গা আছে, পলিটিক্যাল মাঠে সেগুলো ফাইট করুন, যেগুলো লয়ের মধ্যে নিয়ে আসা উচিত না। এইটা বিচার করতে গিয়ে আমরা যাতে একজন আসামির প্রতিও সামান্যতম ইনজাস্টিস, আমাদের আইনের ভিত্তিতে কোনো ইনজাস্টিস যাতে না হয়, সেই ব্যাপারটা এনশিওর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এ সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, প্রতিশোধ নয়, সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সচেতনভাবে কোনো রকম কোনো অন্যায় করব না, অচেতনভাবেও করতে চাই না, সেজন্য সারাক্ষণ আপনাদের ওয়াচডগের মধ্যে থাকব। সবার মতামত যাচাই বাছাই করে খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ঢাকা মেডিকেলে 10 ঘন্টার অস্ত্রোপচারে আলাদা হলো বুক পেয়ের জোড়া লাগানো যমজ শিশু। অংশ নেন 82 চিকিৎসক। একজন নিবিড় পরিচর্যায় বাবা মায়ের স্বস্তি। স্বৈরাচারের দোসররা বসে নেই উল্লেখ করে ষড়যন্ত্রকারীদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে জেলা বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, শহীদ ছাত্র জনতার কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ গড়তে জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই। স্লোগানে স্লোগানে মুখর জনসভাস্থল, হাজার হাজার মানুষের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠ। বিএনপির সমাবেশ উপলক্ষে সোমবার দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সমাবেশ পরিণত হয় জনস্রোতে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা বসে নেই, ষড়যন্ত্রকারীদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। একইভাবে যেরকম আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। শহীদ ছাত্র জনতার কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ গড়তে জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে জানান তারেক রহমান। জনগণের সরকারের বাধ্যবাধকতা থাকবে জনগণের কাছে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। যেহেতু তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে, শুনতে হবে। সেই জন্যই বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে। এর আগে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা জনসভায় বক্তব্য দেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সাধারণ পরিষদের মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট অব দ্য ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কের পথে। সোমবার ভোর ৫টা ৫০ কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 10:30টায় JFK আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। 24 সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের 5 দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব, ইতালি, নেদারল্যান্ড, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা। বিভিন্ন দেশি বিদেশি অর্গানাইজেশন, সরকার সবারই একটা ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে ওনার এই সফর উপলক্ষে। বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে, যে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এদিকে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। তাকে স্বাগত জানিয়ে বিমানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করবেন তারা। আমরা প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার, তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের ভাষণের মাধ্যমে তিনি সেটা বাংলাদেশে কিভাবে সংস্কার করবেন সেটা তুলে ধরবেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওই দিনই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। ২৯ সেপ্টেম্বর ভোরে পৌঁছাবেন বাংলাদেশে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনারের কাছে এই প্রতিবাদ বার্তাটি হস্তান্তর করা হয়। পরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য। ভারত সরকারকে বার্তা দিতে ওই প্রতিবাদে জানানো হয়, বাংলাদেশ এমন মন্তব্যের জন্য অসন্তুষ্ট। দায়িত্বশীল ব্যক্তিরা প্রতিবেশী দেশের নাগরিকদের নিয়ে এমন মন্তব্য করলে পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্কেও প্রভাব পড়ে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পোশাক শিল্পে আবারও অস্থিরতা। বকেয়া বেতন পরিশোধ সহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। দিনভর বিক্ষোভের জেরে সাভার ও গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবারও বিক্ষুব্ধ পোশাক শ্রমিক। সাভার গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। সোমবার সকালে বকেয়া বেতনের দাবিতে কয়েক দফা টঙ্গীতে সড়ক অবরোধ করেন গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। টঙ্গী ও বাঘের বাজার এলাকায় 12 দফা দাবিতে আন্দোলন করেন তারা। এতে সড়কে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের 13টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সন্তান আছে, তাদের স্কুল খরচ দেওয়া লাগে। মালিকেরা আমরা অনেক জায়গায় গেছি, কোনো বিস্তার আমরা পাই না। আমরা যতদিন টাকা না পাবো ততদিন আমরা রাস্তায় থাকবো, না খায় থাকবো। আমাদের যত পাওনাদানি আছে সবকিছু আমাদের দিব, তারপরে যদি মালিক ফ্যাক্টরি চালায় 7 কর্মদিবসের ভিতরে বেতন দিয়ে দিতে হবে।
এদিন সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অন্তত ৬,০০০ শ্রমিক কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়ক অবরোধ করে বকেয়া বেতন দাবি করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে দুই পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, দুই পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো ক্ষোভ যা আছে, যাই আছে কথাটা বলতে পারে, নিজেদের মধ্যে যে দূরত্বটা এটা যেন ঘুচাইতে পারে। বিক্ষোভ নিয়ন্ত্রণে সাভারে অর্ধ শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে কন্ডিশন বিবেচনায় প্রয়োজনে কানপুর টেস্টে বাদ দেওয়া হবে সাকিবকে, জানালেন নির্বাচক হান্নান সরকার। আঙুলে চোট পাওয়ায় পর্যবেক্ষণে টাইগার অলরাউন্ডার। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংকে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের নিরীক্ষা কার্যক্রম। পরে তারল্য সংকটে থাকা আরও 6 ব্যাংকেও একইভাবে নিরীক্ষা করা হবে। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে কথা জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের থেকে 4জন 6জন 3টে ব্যাংকে এইভাবে দেব, সাথে আমাদের 3টে বাংলাদেশ ব্যাংক থেকে 3জন ডাইরেক্টর লেভেল তারা থাকবেন, এবং সাথে আমরা অডিট ফার্ম থেকেও আবার কিছু দেব। অডিটটাকে সুপারভিশন করবো আমরা বিদেশি এক্সপার্টদের দিয়ে। অ্যাসেট রিকভারি, অ্যাসেট আইডেন্টিফিকেশন, সেগুলো সবই করতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি সফলতা। দীর্ঘ 10 ঘন্টার অস্ত্রোপচারে আলাদা করা হয়েছে বুক পেট জোড়া লাগানো যমজ শিশু শেফারিফাকে। অংশ নেন 82 অভিজ্ঞ চিকিৎসক। তবে রক্তে সংক্রমণের কারণে শেফাকে এখনও রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। বরগুনার বেতাগী উপজেলার পোশাক শ্রমিক বাদশা মিয়া ও মাহমুদা বেগম দম্পতির মেয়ে শেফারিফা 2023 সালের 7 জুন সিজারিয়ান অপারেশনে জন্ম হয় শিশু দুটির। কিন্তু কে জানতো ভয়াবহ জটিলতা নিয়ে পৃথিবীতে আসতে যাচ্ছে তারা। ভূমিষ্ঠের পর চিকিৎসকদের চক্ষু চড়ক গাছ, কারণ নবজাতকদের বুক ও পেট জোড়া লাগানো। সেই থেকে শুরু হয় বাবা মায়ের দৌড়ঝাঁপ। সপ্তাহখানেক পর বরগুনা থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর শিশু সার্জারি বিভাগ সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচারের। সেজন্য ধীরে ধীরে প্রস্তুত করা হয় শেফারিফাকে। খাদ্যনালী জোড়া লাগানো, লিভারও ছিল একটির সঙ্গে আরেকটি একেবারে মেশানো। প্রথম একটা তো আছে যে জোড়া লাগানো বুকে আর পেটে, একজনের রাইট সাইডের লিভার, আরেকজনের লেফট সাইডের লিভার জয়েন্ট। অবশেষে জটিলতা, শঙ্কা আর প্রাণ হারানোর ঝুঁকি চিকিৎসকদের অতীত অভিজ্ঞতা আর দৃঢ় মনোবলের কাছে হার মেনেছে। গত 7 সেপ্টেম্বর দীর্ঘ 10 ঘন্টার অস্ত্রোপচারে আলাদা করা হয় শেফারিফাকে। এই অপারেশনটা কিন্তু ডে লং ছিল, একদম খুব লম্বা, সকাল থেকে রাত পর্যন্ত ছিল। এটা টিম ওয়ার্ক, সবার এরকম ডেডিকেশন ছাড়া আসলে সম্ভব নয়। জোড়া লাগানো 2 মেয়ের সফল অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান বাবা মা। এখন তো মনের মধ্যে একটু সান্ত্বনা পাচ্ছে যে দুইজন আলাদা হয়েছে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। 2017 সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের তোহা তোফা, 2018 সালে পাবনার রাবেয়া রোকাইয়া এবং 2022 সালের নীলফামারীর জলঢাকার জোড়া লাগানো যমজ শিশু লাবিবা লামিসাকে আলাদা করেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। টিম কম্বিনেশনের কারণে প্রয়োজন হলে কানপুর টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হবে সাকিব আল হাসানকে। কোনো ক্রিকেটারের নাম নয়, টিম ম্যানেজমেন্টের অগ্রাধিকার দলের জয়, জানিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। আঙ্গুলে আগের ইনজুরির স্থানে নতুন করে চোট পাওয়ায় 2 দিন সাকিবকে পর্যবেক্ষণে করবেন টিম ফিজিও। হান্নান ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তনেরও। সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। যে আঙ্গুলটার কিছুটা বল করতে অসুবিধা হচ্ছিল, এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে, ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিংয়ের সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় দলের টিম কম্বিনেশনে, সাকিব খেলবে। আর যদি মনে হয় যে না এই মুহূর্তে তাকে ছাড়া চিন্তা করার দরকার হতে পারে, সেটা হতে পারে, কারণ সাকিব কিন্তু আমাদের অন্য ফরম্যাটগুলোও খেলে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদের স্বপ্নের দেশ গড়তে নির্বাচনের বিকল্প নেই। কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে তারেক রহমান। স্বৈরাচারের দোসরদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান।
এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতারা নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।